আহ, এটা আমার একটা ক্লায়েন্টের সাথে ঘটে। আচ্ছা। তো আমার সাথে এই ভদ্রলোক মাস 3 আগে যোগাযোগ করেছিলেন। তা যোগাযোগ করে আমাকে বলছেন যে একটু ওনার চার্টটা দেখতে। তা আমি ওনার চার্ট দেখলাম। তা আমাকে বললেন যে আমার তো বিভিন্ন দিক থেকে সমস্যা আসছে, আমার অর্থনৈতিক সমস্যা হচ্ছে, এবং সেটা বেশ হঠাৎ করেই ওনার এই সমস্যাগুলো দেখা দিয়েছে আর কি। আমার কাজের জায়গায় বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, বাড়িতে নানান কারণে অশান্তি লেগে যাচ্ছে, এবং সবথেকে বড় কথা মানে ওনার পরিবারের কারোরই শরীর স্বাস্থ্য বিশেষ একটা ভালো যাচ্ছে না। তো এরকম নানান রকম কারণে তিনি জর্জরিত, আমার সাথে যোগাযোগ করলেন। তা আমি ওনার চার্টটা দেখতে পেলাম উনি যেই সংক্রান্ত সমস্যাগুলোর কথা বলছেন সেই সমস্যাগুলো কিন্তু অ্যাজ সাচ ওনার হওয়ার কথা নয়। মানে আর্থিক দিকটাও ওনার স্টেবল থাকার কথা, কারণ ওনার যে অন্তর্দশা চলছিল সেই অনুযায়ী আমি বলছি আর কি। ওনার বৈবাহিক জীবনে স্ত্রীর সাথে বিশেষ একটা অশান্তি হওয়ার কথা নয়, মানে ঝগড়াঝাটি একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়ার কথা নয়। এমনকি শরীর স্বাস্থ্যের দিকটাও মেজর কোনো রোগের মধ্যে পড়ে মানে শয্যাশায়ী হয়ে যাওয়া বা অপারেশনের মতো একটা সিচুয়েশান চলে আসা, হসপিটালাইজ হওয়া, এই ব্যাপারগুলো নেই। কর্মক্ষেত্রেও মানে ওনার যে প্রফেশনের যে জায়গাটা, কর্মের যে জায়গাটা, সেইখানেও কোনো রকম প্রবলেম আমি লক্ষ্য করতে পারলাম না। তা সত্ত্বেও এই ব্যাপারগুলো হচ্ছে। তা আমি তখন ওনার সাথে আরও কথা বাড়িয়ে নিয়ে গেলাম যে এরকম হচ্ছে, কি এর কারণ হতে পারে। তা তখন ওই ভদ্রলোক বলছেন যে দেখুন, আমরা বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা আমাদের মনে হচ্ছে যে হচ্ছে। প্রথমত, বাড়িতে কারোর একটা প্রেজেন্স ওনারা ফিল করছেন, মানে হাজব্যান্ড ওয়াইফ আর তাদের এক ছেলে আছেন, এবং ভদ্রলোকের মা তখনও জীবিত। মায়ের একটু বেশি বয়স, 80-80 ওপর প্রায় বয়স। তা ওনারা প্রত্যেকে একসাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করেন, ডিনার। এবার ডিনারের টাইমে একটা চেয়ার কোনো সামহাও ফাঁকা থাকে, মানে ওই চেয়ারটা কেউ অকুপাই করে না, একটা চেয়ার খালি থেকে যায়। ওদের মনে হয় যে ডিনারের টাইমে ওনারা 4 জন ছাড়া আরও কেউ যেন ওই ফাঁকা চেয়ারটাতে আসে, বসে, কিছু একটা মানে তার একটা প্রেজেন্স, মানে কারোর একটা প্রেজেন্স তারা ফিল করতে পারে। আচ্ছা, তারপর ছেলেটির ক্ষেত্রে, মানে ভদ্রলোকের যে ছেলে, তার পড়াশোনায় অমনোযোগ, মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই, এমনিতেও মানে মায়ের নানান রকম সমস্যা, হাঁটতে চলতে ঠিকমতো পারেন না, হুইল চেয়ারে করে চলাফেরা করেন। আচ্ছা, ভদ্রমহিলা মানে ওনার যে ওয়াইফ আর কি, তার একটা বুটিকের ব্যবসা আছে, ওই অনলাইনে দেখবে ওই নানান রকম শাড়ি টাড়ি দেখানো, তা ওই সংক্রান্ত একটা ব্যবসা। সেখানে ক্লায়েন্টদের সাথে ঠিকঠাক কোঅর্ডিনেশনটা হঠাৎ করেই হওয়া বন্ধ হয়ে গেছে, এরকম নানান রকম ব্যাপার। এইবার ছেলেটির পড়াশোনায় অমনোযোগ, এবং হাজব্যান্ড মানে যেই ভদ্রলোক মেনলি আমার সাথে দেখা করতে এসেছিলেন, তারও কর্মক্ষেত্রে নানান রকমভাবে কর্তৃপক্ষের সাথে অশান্তি, ম্যানেজমেন্টের সাথে ঠিকঠাক মতো কমিউনিকেশন হচ্ছে না, ভুল বোঝাবুঝি হচ্ছে, ঝগড়াঝাটি লেগে যাচ্ছে। মানে ওনার একটা প্রমোশনের একটা ব্যাপার ছিল, সেটা হঠাৎ করে আটকে যাওয়া, এরকম সমস্ত নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু এই একটা প্রবলেমও কিন্তু ওনার চার্ট শো করছে না। তাহলে জিনিসটা কেন হচ্ছে? তা স্বাভাবিকভাবেই তখন বেশি করে আজকালকার দিনে আরও মনে হয় যে নিশ্চয়ই কিছু তন্ত্রের কোনো প্রয়োগ বা কোনো ব্ল্যাক ম্যাজিক বা কিছু একটা হয়তো হয়েছে। তা আমি বললাম যে দেখুন, আমি তো সেরকম কিছু মানে আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক হবে কি না সেটা তো বোঝা যায় না। এমনিতে অ্যাস্ট্রোলজিতে কিছু সূত্র আছে যেগুলো দিয়ে বোঝা যায় যে তাদের পরিবারের ওপর ব্ল্যাক ম্যাজিক হতে পারে, হবে এরকম কোনো ব্যাপার নেই, মানে দে আর প্রোন টু ইট। কিন্তু
আপনাদের ওপর হয়েছে কি না সেটা তো আপনার চার্ট দেখে বোঝা যাবে না। তা আমি টুকটাক কিছু ঘরোয়া রেমেডিজ আমি ওনাদেরকে বললাম যে এইগুলো ফলো করুন, এইগুলো ফলো করলে আশা করি আস্তে আস্তে জিনিসগুলো কমবে। তো আপনি এখন আসুন, পরে যদি কোনো সমস্যা হয় এইগুলো করার পরেও, আমি যে রেমেডিগুলো বললাম সেগুলো করার পরেও যদি কোনো প্রবলেম হয় তখন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তা উনি তো চলে গেলেন। দিন 7 পর আবার উনি আমাকে ফোন করেছেন। তা ফোন করার পর উনি বলছেন যে দেখুন, এই 7 দিনের মধ্যে কি 8 দিনের মধ্যে আরও কিছু সমস্যা কিন্তু দেখা গেছে। প্রথমত, আমার মায়ের জন্য যে অ্যাটেন্ডেন্টদের রাখা হয় শিফট ওয়াইজ, তারা কেউ কাজ করতে চাইছে না বাড়িতে। এবং তাদের মধ্যে একজন রীতিমতো বললেন যে উনি কাউকে একটা দেখেছেন, একটা বৃদ্ধা মতো মহিলা, সে রীতিমতো তাকে থ্রেট দিচ্ছে এই বাড়িতে কাজ করলে তার জীবন সংশয়ে দেখা দিতে পারে, তাই জন্য কোনো কাজের লোক এখানে টিকছে না, নাম্বার 1। নাম্বার 2, আমার ওয়াইফের যে ব্যবসাটা সেটা আরও ডাউন হয়ে গেছে এরই মধ্যে। চারদিক থেকে মানিটারি ব্লকেজ, এরকম নানান রকম সমস্যা। আর একটা সবথেকে ভয়ানক সমস্যা যেটা হয়েছে, যেটা নাকি আমাকে যেদিন ফোন করেছে তার আগের দিন রাতে যেটা ঘটেছে, সেটা হচ্ছে ওনার মা ড্রয়িং রুমে হুইল চেয়ারে বসেছিলেন টেবিলের ঠিক পাশে, এবং জলটল কিছু একটা খাওয়ার কথা ভাবছিলেন, যেই কারণে ওখানে গেছেন আর কি। হঠাৎ ওনার মায়ের মনে হয়েছে যে ওই হুইল চেয়ারটাকে কেউ যেন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, এবং ওই ড্রয়িং রুম পেরিয়ে একটা প্যাসেজ মতো আছে, যেই প্যাসেজটা ক্রস করলে পরে একটা কোলাপসেবল গেট, সেই কোলাপসেবল গেট থেকে সিঁড়ি শুরু হচ্ছে, এবং ঠেলতে ঠেলতে ওনাকে ওই সিঁড়িটার দিকে নিয়ে যাচ্ছে, যেন ধাক্কা মেরে নিচে ফেলে দেবে বা এরকম কিছু একটা। এবার হঠাৎ করে ওটা ওনার ওয়াইফের চোখে পড়ে যায়, তাই জন্য সেই যাত্রা বেঁচে যান তিনি, না হলে কিন্তু একদম ওই সিঁড়ি থেকে গড়িয়ে উনি নিচে পড়ে যেতেন, এবং সেদিনই কিছু একটা ভালো মন্দ ঘটে যেত। যাই হোক, তা এবার এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। তা এখন উনি বলছেন যে দাদা তাহলে একটু আপনি আমার বাড়িতে আসুন, কারণ একটু বোঝা দরকার যে কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে বাড়িতে। তো এবারে দেখো, উনি যে সিমটমসগুলো আমাকে বললেন, একটা বাড়িতে কোনো প্রেত চালনা বা কোনো অশরীরী যদি বাসা বাঁধে, তাহলে জানবে সবার প্রথমে ওদের টার্গেট হয় কিন্তু তোমার ফাইন্যান্সের জায়গাটা, তোমার টাকা কড়ির জায়গাটা, ওটা হচ্ছে ওদের প্রথম টার্গেট। মানি ড্রেন আউট হতে থাকে প্রচণ্ড পরিমাণে, ধার দেনা হয়ে যায়, টাকা কড়ির ব্লকেজ হয়ে যায়, দেওয়া টাকা ফেরত পায় না, কাউকে ধার দেনা দিয়েছে সেই টাকা ফেরত পাচ্ছে না, এরকম নানান রকম প্রবলেম হয় প্রথম। দ্বিতীয়ত হচ্ছে সেই বাড়িতে ইলেকট্রনিক গ্যাজেটস খুব তাড়াতাড়ি খারাপ হতে থাকে, এরকম বহু কেস আমি পেয়েছি, অনেকেই বলেছে। টিভি খারাপ হলো, টিভি সারাতে না সারাতেই এসির কিছু একটা প্রবলেম হলো, সেটা কিছু ঠিক করতে না করতে গিজারে কিছু একটা প্রবলেম হলো। এবং স্যানিটারি যে আইটেমসগুলো, যেমন ধরো কল, জলের পাইপ, এইগুলোতেও কিন্তু প্রচুর প্রবলেম হয়, পাইপ নাকি প্রচুর লিক করে, এটা হয়। আর দেওয়ালে ড্যাম ধরে যাওয়া, বিভিন্ন রকমের আঁকিবুকি কেটে দেওয়া দেওয়ালে, এইগুলো তো রয়েইছে। কিন্তু ওনাদের ওই দেওয়ালে ড্যাম ধরা বা দেওয়ালে দাগ কেটে কেউ যাচ্ছে ওই ব্যাপারটা না হলেও বাদ বাকি যেগুলো আমি বললাম সেগুলো সবকটাই হচ্ছে ওনাদের। আচ্ছা, ঠিক আছে। তা আমাকে বললেন যে একটু চলুন, একটু গিয়ে দেখুন কি বৃত্তান্ত। তা আমি গেলাম। এবারে দেখো, আমি তো আর তন্ত্র সাধনা করি না, তান্ত্রিকদের এই পাওয়ারটা আরও বেশি থাকে, কারণ তারা রীতিমতো খুব রিগারাসলি যে চক্র সাধনাটা তারা করেন, কুণ্ডলিনী জাগরণ, একদম মূলাধার থেকে শুরু করে সহস্রার অবধি ঠিকঠাক মতো তারা সাধনা করতে পারলে, সেই চক্রগুলো যখন খুলে যায় তখন তারা তাদের পক্ষে বুঝতে পারাটা কোনো ব্যাপারই না, প্রপার ওয়েতে যারা সাধনা করবে। কিন্তু আমি তো আর ওই তন্ত্রের পথে কোনো দিন হাঁটিনি,
বা তন্ত্র নিয়ে আমার কোনো অভিজ্ঞতাও নেই। যতটুকু যা অভিজ্ঞতা বললেও ভুল হবে, যতটুকু যা জানি ওই বই পড়া বিদ্যা, তার বেশি নয়। তা ওই দিকটাতে আমি কোনো বাহাদুরি দেখাতে পারবো না। কিন্তু আমি যেহেতু একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে রয়েছি, অ্যাস্ট্রোলজিটাও একটা স্পিরিচুয়াল ব্যাপার, আর আমি যে এঞ্জেল থেরাপি করি, এঞ্জেল হিলিং করি, এটাও একটা স্পিরিচুয়াল ব্যাপার। তা ওটা করতে করতে কিছু সিক্স সেন্স কাজ করে, এটুকু আমি বলতে পারি যে একটা সেন্স আমার কাজ করে। সেটা হয়তো তান্ত্রিকদের মতো অতটা হাই লেভেলের না হলেও মোটামুটি বুঝতে পারার মতো একটা সেন্স আমার কাজ করে। তা আমি ওনাদের বাড়িতে গিয়ে প্রত্যেক কটা জিনিস খুব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে শুরু করলাম, এবং আমার হঠাৎ করে নজরটা চলে গেল হুইল চেয়ারটার উপর। আচ্ছা। যেই হুইল চেয়ারটা ওনার মা ব্যবহার করেন। তা আমি বললাম যে এই হুইল চেয়ারটা কোত্থেকে কিনেছেন আপনারা? তখন বলছেন ওই ভদ্রলোক যে দেখুন, দোকান থেকে কোনো হুইল চেয়ার কিনতে গেলে তার মোটামুটি যা দাম দেখছিলাম আমরা, সেই দাম আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব ছিল না। আমার মায়ের একজন ফিজিওথেরাপিস্ট আছেন, যাকে আমরা এই কথাটা জানিয়েছিলাম যে আমার মায়ের একটা হুইল চেয়ারের দরকার এখন, কারণ উনি হাঁটাচলা তো করতে পারেন না। তখন ওই ফিজিওথেরাপিস্ট ভদ্রলোক একজন ডিলারের সাথে যোগাযোগ করান, যে এই সেকেন্ড হ্যান্ড হুইল চেয়ার এইগুলো নিয়ে ব্যবসা করেন। তার মানে হুইল চেয়ারটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড হুইল চেয়ার। আমি বললাম যে এই হুইল চেয়ারটাতে কিন্তু একটা গণ্ডগোল আছে, এবং ভাবলে এখনও মানে গায়ে কাঁটা দেয়। যখন আমরা আলোচনা করছি, ভদ্রমহিলা তখন বিছানায় শুয়ে, মানে ওই বৃদ্ধা, হুইল চেয়ারটা ওনার খাটের পাশেই ঠিক রাখা। মানে আমরা যখন এই নিয়ে আলোচনা হচ্ছে আমার সাথে ওই ভদ্রলোকের, ওনার স্ত্রীও দাঁড়িয়েছিলেন পাশে, হুইল চেয়ারটা একটু যেন নড়ে উঠল। মানে নড়ে উঠলো মানে কি, একবার এগোলো একবার পিছালো, একা একাই নিজে থেকেই হলো এটা। তা আমি তখন বললাম যে দেখুন, চিন্তার কোনো কারণ নেই, আপনারা একটু যোগাযোগ করুন, ওই ডিলারের সাথে যোগাযোগ করুন, উনি অবশ্যই জানবেন যে এই চেয়ারটার কি হিস্ট্রি। তা এবার তখন ভদ্রলোক বলছেন, আমি যেহেতু এত কথা বললাম ওনাকে, উনি বলছেন যে দেখুন, আমরা বললে তো কিছু ও মুখ খুলবে না, আমি একদিন ওকে ডেকে পাঠাবো, তা আপনিও সেদিন থাকুন। তা বললাম যে দেখুন, আপনাদের ছোটোখাটো ব্যাপারেও যদি আমাকে টানেন তাহলে তো খুব মুশকিল, আমার নিজেরও তো একটা ব্যক্তিগত জীবন আছে। তা তখন বলছে না না না, আপনাকে থাকতে হবে, মানে খুব জোরজারি করছেন আর কি, মানে খুব রিকোয়েস্ট করছেন। তা বললাম যে ঠিক আছে, একদিন না হয় সময় করে আসা যাবে, তো আপনি উইকেন্ডের দিকে দেখুন ওনাকে ডাকতে পারেন কি না। তা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা হলো 7 দিনের মধ্যে। এই 7 দিনেও নাকি নানান রকম ঘটনা ঘটেছে। তা এইবার যখন আমরা একসাথে মিট করলাম, তখন অনেক জোরজারি করার পর সেই ডিলার বলছেন যে এই হুইল চেয়ারটা আরেকজন বয়স্কা মহিলা তিনি ইউজ করতেন, ঠিক আছে, তিনি ইউজ করতেন, এবং তার একটা মর্মান্তিক ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো যে সম্পত্তিগত কারণে ছেলের সাথে কিছু বিবাদ, ওনার 2 ছেলে, ঠিক আছে, তার মধ্যে ছোট ছেলের সঙ্গে ওনার কিছু বিবাদ ইন দ্য সেন্স, মানে বড় ছেলে হয়তো একটু বেশি কেয়ার নেয়, তাই জন্য সেই মহিলা বৃদ্ধা তিনি ওই বড় ছেলের প্রতি একটুখানি কি বলবো, তার মনটা একটু ছিল, ছোট ছেলেকে অতটা তিনি গুরুত্ব দিতেন না, যেহেতু কোনো সেবা শুশ্রূষা পেতেন না, এবং সেই ছোট ছেলের ওয়াইফও একটু অন্যরকম টাইপের ছিলেন। তা সেই বিবাদ থেকে সেই বৃদ্ধা মহিলা নিজের ছেলের হাতেই খুন হন। আচ্ছা। সেই ছেলের হাতেই খুন হন, ঠিক আছে। ছেলে তো যথারীতি ধরা পড়ে। এবার বড় ছেলে তখন কি করবে, বড় ছেলে ওই হুইল চেয়ারটা এই ডিলারকে দিয়ে দেন, মানে তার জন্য কোনো টাকা কড়ি নিয়েছিল কিনা আমার জানা নেই, দিয়ে দেন।
এবারে তখন এই ডিলার কি করছে, এটা যাকে পারবে বেচবে, অত তো আর ভাবেনি যে হ্যাঁ ঠিক আছে খুন হয়েছে হয়েছে তাতে কি হয়েছে, মানে এই রকম যে ঘটনাটা ঘটবে সেটা উনি ভাবেননি। কিন্তু এরকম নানান রকম ব্যাপার ঘটতে শুরু করেছে। কারণ দেখো, খুন হওয়া মানে তো অপঘাতে মৃত্যু, তাও আবার নিজের ছেলের হাতে, মানে যেটা টোটালি আনএক্সপেক্টেড। তো তাই জন্য কষ্ট, মারাত্মক রকম কষ্ট নিয়ে মৃত্যুবরণ করা। তা এই আত্মারা কোনোদিন তো শান্তি পায়ই না, তাই জন্য এই জিনিসটার সাথে উনি অ্যাটাচড ছিলেন, ওনার এনার্জিটা অ্যাটাচড ছিল। এই জন্য কোনো জিনিস মানে সেকেন্ড হ্যান্ড নিলে পরে সেটা প্রপার ওয়েতে শুদ্ধ করে নিতে হয়। ওই জন্য দেখবে মানে অ্যান্টিকের দোকানগুলোতে তোমার যে কোনো পুরনো জিনিস তুমি কেনো না কেন, অনেকেরই তো থাকে অ্যান্টিক জিনিসের শখ, সেটা মূর্তি হতে পারে, সেটা কোনো ছাইদান হতে পারে, সেটা ফুলদানি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। ওই পেন্ডুলাম ডাউজিং বলে একটা ব্যাপার আছে, যেটার মাধ্যমে ফিল করা যায় যে ওইটার সাথে কোনো নেগেটিভিটি রয়েছে কিনা। তো সেইগুলো প্রপার ওয়েতে ফলো করে, প্রপার ওয়েতে শুদ্ধ করে সেই জিনিসটাকে বাড়িতে তোলা উচিত, যেটা ওই পরিবার করেনি। বুঝতে পেরেছো তো, যেটা ওই পরিবার করেনি। এবং চট করে এগুলো কারোর মাথায় আসেও না যতক্ষণ না তারা কোনো রকম সমস্যার মধ্যে পড়ছেন। এটা কাউকেই তো দোষ দেওয়া যায় না। তা যাই হোক, তা আমি তখন বললাম যে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন এইটাকে সরাতে হবে, হয় এটাকে সরিয়ে দিন, নতুন একটা কিনুন, নয়তো এটাকে প্রপার ওয়েতে শুদ্ধ করে তারপরে আপনারা পড়ুন, মানে আপনারা ব্যবহার করুন। তা না হলে কিন্তু এই উপদ্রব চলতেই থাকবে। তা আমার কথা গ্রাহ্য হলো। তা ততক্ষণে ভদ্রলোক বুঝতে পারলেন যে কি ভুলটা উনি করেছিলেন। তখন আবার নতুন কিনে ওটাকে বার করে এখন মানে যতটুকু আমি ফলো আপ রেখেছিলাম ওনাদের সাথে, আর কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, মানে সামান্য একটা হুইল চেয়ার কি ঘরে অঘটন ঘটাতে পারে, অদ্ভুত। মানে ভাবা যায় না, মানে তুমি কখন যে কি জিনিস ঘরে এনে তুলছো। আর সেকেন্ড হ্যান্ড মানে জিনিসপত্রের এই এক সমস্যা, তো এই এক সমস্যা জেনারেলি দেখবে। আমি কতগুলো জিনিস লক্ষ্য করেছি। অনেক সময় ব্যাংক দেখবে কিছু গাড়ি বা কিছু ফ্ল্যাট তারা অকশনে তুলছে, একদম জলের দরে বিক্রি হচ্ছে সেই ফ্ল্যাট বা সেই গাড়ি। এই বাড়ি বা গাড়িগুলো বেসিক্যালি কি মর্টগেজ রেখে লোন নেওয়া হয়েছিল বা এগুলোর নাম করে লোন নেওয়া হয়েছিল, সেগুলো শোধ করতে পারেনি, ব্যাংক সেগুলোকে সিজ করে নিয়েছে। এই সমস্ত জিনিস প্রচণ্ড রকম নেগেটিভিটিকে ক্যাপচার করে রাখে। মানে যারা এটাকে শোধ করতে পারেনি বা ধরো তারা আর কেউ বেঁচে নেই, তাদের যে একটা হাহুতাশ, তাদের যে একটা দীর্ঘশ্বাস, সেগুলো কিন্তু এই জিনিসগুলোর সাথে ক্লগড হয়ে থাকে। এই সমস্ত বাড়ি কিনলে পরে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সেই পরিবারটা সেখানে বেশি দিন হয় টিকতে পারেনি, নয়তো নানান রকম প্রবলেম তাদের মধ্যে হয়েছে। সেটা বাড়াবাড়ি রকমের না হলেও মোটামুটি হয়েছে, এরকম শোনা যায়। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।